ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ঘটনায় যাই, আমি রিফাত, ঢাকায় থাকি। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। পরীক্ষা চলছে, ভাবলাম এবার পরীক্ষা শেষ হলে মামা বাড়িতে গিয়ে ঘুরে আসবো। প্রায় 3 বছর হয়ে গেল মামা বাড়ি যাওয়া হয় না। আমার মামা বাড়ি দিনাজপুর মায়াতুলি গ্রামে। পরীক্ষা শেষ অনেকদিন পর মামাকে কল দিলাম। তাও আবার 1 থেকে 2 বছর আগে কথা হয়েছিল। তারপর থেকে তেমন একটা কোনো কথা হয়নি। পড়াশোনার চাপে কথা বলার তেমন একটা সময় পাইনি। তাই বলে অনেকক্ষণ কথা বললাম। কথায় এক পর্যায়ে মামাকে বললাম, মামা প্রায় 3 বছর হয়ে গেল মায়াতুলি গ্রামে যাই না, তাই ভাবলাম এবার ওইখানে গিয়ে ঘুরে আসবো। কথাটা শুনে মামা অনেকক্ষণ চুপ থাকলো। ভেবেছিলাম কথাটা শুনে হয়তো মামা খুশি হবে, কিন্তু না, বুঝতে পারলাম কোনো সমস্যা হয়েছে। তাই সমস্যার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু মামা কিছু বলল না। তারপর মামা বলল, আচ্ছা ঠিক আছে, অনেকদিন তো হয়ে গেল তোকে দেখি না, একটাবার এসে ঘুরে যা। কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। পরের দিন সবকিছু গোছগাছ করে বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। আহা, কতদিন যাওয়া হয় না মামা বাড়ি। সে কবে গিয়েছিলাম, কতই না মজা করেছিলাম গ্রামের বন্ধুদের সাথে। গ্রামে আমার সব থেকে ভালো বন্ধু ছিল আসাদ, গ্রাম প্রধানের ছেলে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম স্টেশনে। দুপুর 2টার ট্রেন, অনেক দূরের পথ। যেতে যেতে অনেক রাত হয়ে গেল। যখন দিনাজপুর স্টেশনে পৌঁছালাম তখন রাত প্রায় 2টা বাজে। যতদূর জানি এইখান থেকে মায়াতুলি গ্রাম 1 থেকে 1 ঘন্টা 30 মিনিটের পথ হবে আর কি। মামা আমার জন্য রিক্সা পাঠিয়ে দিয়েছেন। গ্রামের কাঁচা রাস্তা, এইখানে ওখানে তেমন আধুনিকতা ছোঁয়া পড়েনি। এখানে যেন আগের মতোই তেমন সজীবতা নেই, সবকিছু যেন নিস্তেজ হয়ে আছে বলে মনে হলো। কই, আগে তো এমন ছিল না। আগে কত রাতে বড় ভাইদের সাথে সিনেমা দেখে বাড়ি ফিরেছি, কিন্তু কখনো এমন মনে হয়নি। যাই হোক, যাত্রা শুরু করলাম। আমি রিক্সাওয়ালার সাথে গ্রামের সব বিষয় নিয়ে কথা বলছি। কথা বলার এক পর্যায়ে গ্রামের সেই কবরস্থানের কথা ওঠে। মায়াতুলি কেন্দ্রীয় কবরস্থান। নামটা শুনে রিক্সাওয়ালা চালানো থামিয়ে দিল আর আমার দিকে ভুয়া দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময় তিনি বললেন, বাবু আপনি কি এই গ্রামে নতুন? আমি বললাম, নতুন না বটে, তবে অনেকদিন আসা হয়নি এই গ্রামে। তো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কেন, কোনো সমস্যা হয়েছে নাকি এই গ্রামে? লোকটি কিছু বলতে গিয়েও কোনো কারণে যেন আর কিছু বলল না। লোকটির চোখে ভয়েস চাপ দেখেছি। মামা আমাকে বলছিল আমি যেন ওই গোরস্থানের সামন দিয়ে না যাই, তাই হয়তো রিক্সাওয়ালা আমাকে দিঘির পাড় দিয়ে নিয়ে যাচ্ছে। আমি রিক্সাওয়ালাকে অনেক রকম জোর করলাম ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার জন্য, কিন্তু লোকটি সেই দিক দিয়ে যাবেই না। সে বলল ওইখানে নাকি খারাপ জিন থাকে। আমি শহরে থাকি, পড়াশোনা জানার ছেলে, এইসব ভূত আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। মামা আমাকে ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনিয়েছে। সবকিছু শুধু আমার রূপকথাই গল্পই মনে হচ্ছে। তাই লোকটার কথা না শুনে সেই দিক দিয়ে যেতে বলি। একরকম বাধ্য করলাম তাকে। যে রাস্তা ধরে যাচ্ছি, চেনা রাস্তাটাও আজ যেন অচেনা লাগছে। মনে হচ্ছে এই রাস্তায় কোনোদিন আসিই নেই। যাই হোক, সেই কবরস্থান, বোর্ডে সেই লেখাটা প্রায় মুছে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন এখানে কারো পা পড়েনি। কবরস্থানের আশেপাশে ঘন পাশের ঝাড় আর কি। যাই হোক, এসব ভাবতে ভাবতে দেখি আবার রিক্সা চালানো বন্ধ করে দিল। এইবার অনেকটা বিরক্তি হলাম। তিনি বললেন রিক্সার চাকা পাংচার হয়ে গেছে, কিছুই করার নেই। এবার রিক্সা থেকে নেমে পড়লাম, হাঁটা শুরু করলাম। রিক্সাওয়ালা আমাকে ডাক দিল আর বলল, বাবু একা যাবেন না? আমি রিক্সা ঠেললা আপনারে নিয়ে যেতেছি, আহেন। কবরস্থানের পাশ দিয়ে গেলে নিচেই রাখবে, যাইয়েন না। আমি তার কথা শোনার পাত্রই না। আমি ভূত বা পেতনি এগুলো কোনো কিছুই বিশ্বাস করি না। তবে এটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। হাত ঘড়িতে দেখলাম রাত 4:15 বাজে। এবার হাঁটতে হাঁটতে কবরস্থানের ঠিক পাশে এসে দাঁড়ালাম। কতদিন পর দেখছি। হঠাৎ একটা অস্পষ্ট কারো ডাক আমি শুনতে পেলাম, কিন্তু আশেপাশে অনেক দূর অব্দি কেউই তো নেই। তাহলে হয়তো আমার মনের ভুল, রাতে ঘুম হয়নি তাই হয়তো এমনটা ভাবছি। কিন্তু না, এবার শব্দটা স্পষ্ট শুনতে পেলাম, আমার মামার গলা। মামা বলছে, রিফাত, এইদিকে আয় বাবা, কতদিন তোকে দেখি না, এইদিকে আয়। কথাটা শুনতে পেলাম কবরস্থানের ভিতর থেকে। আমি যে কোনোদিন ভূতের ভয় পাইনি, সেই আজকে ভয় পাচ্ছি। আবার ভাবলাম ভূত বলতে কিছু নেই, হয়তো মামা আমাকে নেওয়ার জন্য এখানে চলে আসছে। মামা আবার আমাকে ছোটবেলার থেকে অনেক ভয় দেখাতো, জুরু ভয়, ভূতের ভয়, আরো কত কি। তাই হয়তো আজও ভয় দেখাতে চাচ্ছে। তাই বলে এইখানে। বিষয়টা খুবই বড় একটা অদ্ভুত। তবে আর যাই হোক, ভয় পাওয়ার পাত্র আমি নই।
আমি কিছু না ভেবেই ঢুকে পড়লাম কবরস্থানে। বলা চলে এক প্রকার আমাকে টেনে নিল ওই দিকে। ভিতরে ঢুকে অনেক শীত অনুভব করলাম। এই গরমে এত শীত লাগার কোনো কথাই নেই। গা দিয়ে এক শীতল হাওয়া বয়ে গেল। এই শুনশান কবরস্থানে আমি একা। সামনে দেখলাম মামা দাঁড়িয়ে আছে। আহা, একটু স্বস্তি পেলাম। তবে মনে হলো ঝোপের পাশ থেকে কেউ আমাকে দেখছে। ওইদিকে টর্চের আলো ফেললাম, না কেউই তো নেই। আবার যখন মামার দিকে যেতে যাব দেখি মামা ওইখানে নেই। এক মুহূর্তে আমার মামা কোথায় যেন হারিয়ে গেল। তারপর মামাকে ডাকতে লাগলাম। আবার বাথরুমের এক কিনারে কেউ দাঁড়িয়ে থাকতে দেখলাম। এবার একটু বিরক্ত হয়ে মামাকে বলতে লাগলাম, এগুলো কি আজকেই করার দরকার ছিল? কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তরই এলো না। এইবার কাঁধে হাত রাখলাম। এ কি এত শীতল? মানুষের শরীর এত শীতল কিভাবে হয়? মনে হলো এক টুকরো বরফ হাতে নিয়েছি। শরীরটা দিয়ে এক শীতল হাওয়া বয়ে গেল। লোকটি আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু এ কি, তার মাথাটাই শুধু ঘোরালো, শরীরটা আর ঘুরল না। এ কিভাবে সম্ভব? ভয়ে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি আমার অবস্থা থেকে একটুও লড়তে পারছি না। আর এর মধ্যে আমি সেই লোকটার চেহারাই দেখিনি। এবার তার চেহারার দিকে তাকালাম। এ কি বিভৎস তার চেহারা! মুখের অর্ধেক অংশে মাংস নেই, আর লম্বাই অনেক বড়। দেহখানি মানুষের, কিন্তু মুখটা একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মতো। নিমিষের মধ্যে সেই জন্তুটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ভাবলাম এটাই হয়তো আমার শেষ দিন। ঠিক এমন সময় ফজরের আজান শুনতে পেলাম। সাথে সাথে সেই জন্তুটা আমাকে ছেড়ে দিল আর ভয়ঙ্কর এক গর্জন দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আর আমি থাকতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। গাইস, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর এপিসোড 2 আসছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এপিসোড 2 আমরা প্রচার করব। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করছি একটু ইন্টারেস্টিং একটি ঘটনা। তো ঘটনাটি নিতাই ছোটবেলা থেকে শুনে যাচ্ছেন তাদের পুরনো বাড়ির উপরতলায় একটি রুমে রাতের বেলায় হারমোনিয়াম বাজে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সে হারমোনিয়াম ছুটে গেলেই আর কোনো শব্দ হয় না। একদিন কৌতূহল সামলাতে না পেরে নিতাই রাত 12টার দিকে একা উঠে গেল সেই ঘরে। হালকা চাঁদের আলোয় সে দেখলো পুরনো হারমোনিয়ামটি টেবিলের উপরে রাখা আছে, আর ধুলোর স্তর জমে আছে তার গায়ে। ঠিক সেই মুহূর্তে হালকা বাতাসের সঙ্গে একটি কোমল সুর ভেসে এলো, একটি পুরনো রবীন্দ্রসঙ্গীত। নিতাই অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখলো কেউই নেই, কিন্তু হারমোনিয়াম পেঁচানো বেলো ধীরে ধীরে উঠানামা করছে, যেন অদৃশ্য কারো হাত তাকে বাজিয়ে চলছে। ভয়ে জমে যাওয়া নিতাই দরজার দিকে ছুটতে গিয়েও থেমে গেল। সে শুনেছিল তার ঠাকুরদা খুব ভালো হারমোনিয়াম বাজাতেন, কিন্তু একদিন হঠাৎ করেই তিনি মারা যান। পরিবারের কেউ আর সে হারমোনিয়াম ছুত না, কারণ তখন থেকেই রাতে এই সুর ভেসে আসত। সেদিন রাতেই নিতাই দাদুর পুরনো ছবি নিয়ে হারমোনিয়ামের সামনে বসলো। ভয়ে ভয়ে সে হারমোনিয়ামের কিগুলো ছুলো। হঠাৎ এক মৃদু বাতাস তার চারপাশে ঘুরপাক খেতে লাগলো, আর অনুভব করলো যেন কেউ তার পাশে বসে আছে। সেই দিনের পর থেকে আর কোনো হারমোনিয়ামের আপনি শব্দ শোনেনি কেউ। নিতাই বুঝতে পেরেছিল তার ঠাকুরদা শেষবারের মতো তার প্রিয় সুর বাজিয়ে বিদায় জানিয়েছেন। কিন্তু এখনো পূর্ণিমার রাতে যদি কেউ মন দিয়ে শুনে, তাহলে হয়তো বাতাসের সঙ্গে মিশে থাকা এক পুরনো সুর শুনতে পাবে। গাইস, এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আর যারা চ্যানেলে নতুন হয়ে আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে সুন্দর একটি ইন্টারেস্টিং ঘটনায়। আল্লাহ হাফেজ।